আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মদ শাহনাজ আক্তার। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। নিশ্চয় তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো। পাশাপাশি আমাদের যে এখন একটা ভয়াবহ সময় চলছে, সেই সময় সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো। তোমরা বাড়ির বাইরে কেউ বের হবে না। যদি বাড়ির বাইরে বের হও, অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং দূরত্ব বজায় রাখবে। আর বাসায় গিয়ে হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি তোমাদের পৌরনীতি ক্লাস নিব। যে ক্লাসটা আমি তোমাদের নিয়ে থাকি স্কুলে। আজকে পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে নাগরিক ও নাগরিকতা। তোমরা সবাই বই এবং খাতা কলম নিয়ে সামনে এসে বসে পড়ো। তাহলে নাগরিক ও নাগরিকতা লিখে ফেলো হেডলাইনটা। তাহলে নাগরিক ও নাগরিকতা, দেখো আমি এখানে নাগরিক ও নাগরিকতা লিখে ফেলেছি। তাহলে নাগরিকটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে আমরা অধিকার ভোগ করে থাকি ও কর্তব্য পালন করে থাকি। তাহলে আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হই। তাহলে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রীসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়েছিল। তখন নগর কেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে নগর রাষ্ট্র তখন প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করত এবং নাগরিক হিসাবে তাদের পরিচিতি ছিল। তারা ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার একটা অধিকারও ছিল। কিন্তু ভোট দিতে পারত না কারা? নগর রাষ্ট্রে নারী, তারপরে বিদেশি ও গৃহভৃত্য, এরা সেখানকার নাগরিক ছিল না। কিন্তু সময়ের পরিক্রমায় আস্তে আস্তে সবাই দেশের নাগরিক হিসাবে পরিচিতি পায়। তাহলে আমরা বাংলাদেশের নাগরিক। তাহলে এদেশে স্থায়ীভাবে যারা জন্মগ্রহণ করে, যে দেশে স্থায়ীভাবে জন্মগ্রহণ করে সে হচ্ছে সেই দেশের নাগরিক। তাহলে নাগরিক হিসাবে আমরা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এগুলো ভোগ করছি। তাহলে রাষ্ট্রের প্রতি আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য আমরা আছে এবং যেটা আমরা পালন করছি। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্র বা স্থায়ীভাবে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, তার আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্রের প্রদত্ত অধিকার ভোগ করে, তাকে ওই দেশের নাগরিক বলা হয়। তাহলে দেখো, নাগরিক ও নাগরিকতাকে কেউ কেউ করে একই অর্থে ব্যবহার করে। আসলে এটা এক নয়, এর অর্থ ভিন্ন ভিন্ন। তাহলে নাগরিক হচ্ছে দেখো, নাগরিক হলো ব্যক্তির একটা পরিচয়, যেটা আমাদের পরিচয়। যেমন আমরা বাংলাদেশের নাগরিক। তাহলে বাংলাদেশের নাগরিক আর রাষ্ট্রের নাগরিক হিসাবে যে ব্যক্তি তার মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে বলা হচ্ছে নাগরিক। তাহলে আমরা স্থায়ীভাবে বসবাস করি যেখানে, সেটা হচ্ছে সেখানকার আমরা নাগরিক এবং সেখানে যে আমরা মর্যাদাটা পাই বা সম্মান পাই সেটাকে বলা হচ্ছে নাগরিকতা। তাহলে এই কথাগুলো তোমরা লিখে নাও যে নাগরিক ও নাগরিকতাটা আসলে কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাগরিক হচ্ছে যেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করি বা যেখানকার অধিকার ভোগ করি সেটাকে বলা হচ্ছে সেই দেশের আমরা নাগরিক। আর যেখানে আমরা সম্মান ও মর্যাদা পেয়ে থাকি সেখানকার আমরা সেটাকে বলা হচ্ছে নাগরিকতা। তাহলে নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। তাহলে একটি পদ্ধতি হচ্ছে যেটা নাগরিকতা অর্জনের দুটি নিয়ম হচ্ছে, একটা আমরা জন্মসূত্রে পাই আর একটা হচ্ছে আমরা অনুমোদন সূত্রে পাই। তাহলে জন্মসূত্রে যেটা পাই সেটা আমি তোমাদের একটা চার্টে লিখে দেখিয়েছি। আমি এখানে লিখে দেখিয়েছি যে
যেটা নাগরিকতা নাগরিক, একটা হচ্ছে কি জন্মসূত্র আর একটা হচ্ছে অনুমোদন সূত্র। তাহলে দেখো জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে যেখানে দেখো জন্মগ্রহণ যখন নাগরিকতা অর্জনের ভিত্তিতে হিসেবে ধরা হয় তখন তাকে জন্মসূত্রে কি নাগরিক বলা হয়। তাহলে জন্মসূত্রে নাগরিকতা হচ্ছে কি জন্মগ্রহণ যখন নাগরিকতা অর্জনের ভিত্তিতে হিসাবে ধরা হয় তখন তাকে কি কি জন্মসূত্র নাগরিক বলা হয়। তাহলে একটা হচ্ছে কি জন্মসূত্র আর একটা হচ্ছে অনুমোদন সূত্র। এই জন্মসূত্রকে আবার কি হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জন্মনীতি আর একটা হচ্ছে জন্ম স্থান নীতি। তাহলে জন্মনীতিটা কি এই নীতি অনুযায়ী পিতামাতা নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। তাহলে জন্মনীতি যেটা সেটা হচ্ছে এই নীতি অনুযায়ী পিতামাতা যে দেশের নাগরিক হবে সন্তান সেই দেশের নাগরিক। তাহলে এই ক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন পিতা মাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। তাহলে পিতা মাতা যেখানকার নাগরিক হবে সন্তানটা হবে কি সেই দেশের নাগরিক। তাহলে পিতামাতা নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। যেমন বাংলাদেশে কোনো এক দম্পতি যুক্তরাজ্যে গিয়ে একটি সন্তান জন্ম দিল। তাহলে বাংলাদেশের কোনো এক দম্পতি যুক্তরাজ্যে গিয়ে একটি সন্তান জন্ম দিল। তাহলে এই নীতি অনুসারে ওই সন্তান বাংলাদেশের নাগরিকতা লাভ করে, কারণ তার পিতামাতা হচ্ছে কি বাংলাদেশের নাগরিক। এটাকে বলা হচ্ছে কি জন্মনীতি। আর একটা হচ্ছে কি জন্ম স্থান নীতি। দেখো এই নীতির অনুযায়ী পিতামাতা যে দেশে নাগরিক হোক না কেন সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন কোনো বাংলাদেশি পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা কি লাভ করবে। তাহলে তোমরা বলো দেখি তাহলে জন্মস্থান নীতিটা কি? জন্মস্থান নীতিটা হচ্ছে এই নীতি অনুযায়ী পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন সন্তান হচ্ছে কি যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা কি লাভ করবে। যেমন কোনো বাংলাদেশি পিতামাতার সন্তান যদি সে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এই নীতি অনুযায়ী কোনো মা বাবার সন্তান অন্য দেশের জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করলে ও জাহাজ বা দূতাবাসে যে দেশে সে ওই দেশের নাগরিক হবে। তাহলে জন্মসূত্রে নাগরিকতা প্রদানের যে দেশের সে ওই দেশের নাগরিক হবে। তাহলে জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশ জন্মনীতি অনুসরণ করে। তাহলে বাংলাদেশ তার মধ্যে একটি। অন্যদিকে আমেরিকা, কানাডা সহ অল্প কয়েকটি দেশ জন্মনীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে থাকে বা করে। তাহলে এখন যদি তোমাদের আমি প্রশ্ন করি যে নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি, তোমরা কি বলতে পারবে, লিখতে পারবে? তাহলে নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে কয়টি? দুইটি। একটি হচ্ছে কি জন্মসূত্র আর একটা হচ্ছে কি অনুমোদন সূত্র। তাহলে একটা হচ্ছে কি জন্মসূত্র, একটা হচ্ছে অনুমোদন সূত্র। তাহলে এবার যদি আমি বলি যে জন্মসূত্র নীতিটা কি, তোমরা বলতে পারবে? একটা হচ্ছে জন্মসূত্র নীতিটা কি বলতে পারবে? তাহলে জন্মসূত্র নীতিটা কি তোমরা একটা খাতা বের করে খাতায় লিখো যে জন্মসূত্র নীতিটা কি। আর জন্মসূত্র নীতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে কি জন্মনীতি আর একটা হচ্ছে জন্ম স্থান নীতি। একটা হচ্ছে জন্মনীতি, একটা হচ্ছে জন্ম স্থান নীতি। তাহলে আমরা জানলাম যে জন্মনীতিটা কি আর জন্ম স্থান নীতিটা কি। তাহলে কি আমরা তোমাদের আবার দেখিয়ে দিতে হবে যে জন্মনীতিটা কি বা জন্মস্থান নীতিটা কি? দেখো জন্মনীতিটা হচ্ছে এই নীতি অনুযায়ী পিতামাতা নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা
নির্ধারিত হয়। জন্ম স্থান নীতিটা হচ্ছে কি, এই নীতি অনুযায়ী পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন কোনো বাংলাদেশি পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সে সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অবশ্যই লাভ করবে। তাহলে আমাদের এই গেল জন্মনীতি ও জন্মস্থান নীতি। তাহলে দেখো এখানে যেটা ছিল কি, নাগরিকতা অর্জনের যে দুটি পদ্ধতি ছিল, একটা হচ্ছে কি জন্মসূত্র, একটা অনুমোদন সূত্র। তাহলে দেখো এখানে আসছে কি অনুমোদন সূত্র। অনুমোদন সূত্রটা হচ্ছে কি, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি দেখতে পাচ্ছ তোমরা। কতগুলো দেখো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কি অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। তাহলে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত পালন করতে হয় সেগুলো হচ্ছে কি, দেখো অনুমোদন সূত্রে যদি নাগরিক হতে হয় বা নাগরিকতা অর্জন করতে হয় তাহলে কি হয়, এর কিছু শর্ত পালন করতে হয়। এই শর্তগুলো হচ্ছে কি, দেখো সেই রাষ্ট্রের কি নাগরিককে বিয়ে করে, আবার কি দেখো সরকারি চাকরি করতে হবে, সততা পরিচয় দিতে হবে, আর কি সে দেশের ভাষা জানতে হবে, অবশ্যই ভাষা জানতে হবে, এবং সম্পত্তি ক্রয় করতে হবে, এবং দীর্ঘদিন সেখানে বসবাস করতে হবে। আর একটা হচ্ছে কি দেখো সেনাবাহিনীতে যোগদান করা, সেখানে সেনাবাহিনীতে চাকরি করতে হবে। তাহলে রাষ্ট্রভেদে এসব শর্ত আবার কিন্তু ভিন্ন হতে পারে। তাহলে অনুমোদন সূত্রে অর্জনের দেখো নাগরিক পদ্ধতিটা হচ্ছে, তাহলে কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক কি অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। তাহলে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত পালন করতে হয় সেগুলো হচ্ছে কি, দেখো এখানে 7টা কি আছে শর্ত দেওয়া আছে। যে 7টা শর্ত হচ্ছে কি, সে রাষ্ট্রের নাগরিককে প্রথম শর্ত হলো বিয়ে করতে হবে, এবং সরকারি চাকরি করতে হবে, সততার পরিচয় দিতে হবে, সে দেশের কি ভাষা জানতে হবে, সম্পত্তি ক্রয় করতে হবে, দীর্ঘদিন বসবাস করতে হবে, এবং কি সেনাবাহিনীতে চাকরি করতে হবে। তাহলে রাষ্ট্রভেদে এইসব শর্ত আবার কি ভিন্ন হতে পারে, কোনো কোনো রাষ্ট্রে এই শর্ত আবার কি নাও থাকতে পারে। তাহলে এই গেল আমাদের নাগরিকতা অর্জনের পদ্ধতি, যেটা হচ্ছে কি একটা জন্মসূত্র নীতি, একটা হচ্ছে অনুমোদন সূত্র নীতি। এরপরে দেখো কোনো ব্যক্তি যদি, ওই শর্তের কথায় আসছি আমরা, যে কোনো ব্যক্তি যদি এসব শর্তে এক বা একাধিক শর্ত পূরণ করে, তাহলে কোনো ব্যক্তি যদি এসব শর্তে এক বা একাধিক শর্ত পূরণ করে, তাহলে তবে তাকে কি নাগরিকত্বে আবেদন করতে হয়। তা নাগরিকত্বে তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়। তাহলে আবেদন ওই রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সে অনুমোদন সূত্রে নাগরিকে কি পরিণত হয়। তাহলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রের নাগরিকরা কি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের মাধ্যমে কি বসবাস করছে। তাছাড়া মানবিক কারণেও নাগরিকতা দেওয়া হয়। যেমন হচ্ছে কি, কোনো ব্যক্তি যদি রাষ্ট্রে আশ্রয় নেই, তবে সেই রাষ্ট্র তার আবেদনের ভিত্তিতে তাকে নাগরিকত্ব দিতে পারে। তাহলে কি, যদি সেটা মানবিক কারণ, যেটা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রের আশ্রয় নিতে চায়, তবে সে রাষ্ট্র তার আবেদন সে অবশ্যই আবেদন করবে, তার আবেদনের ভিত্তিতে তাকে সে কি মানবিক কারণ যদি মনে হয় যে না তাকে দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই তাকে নাগরিকত্ব দিতে পারে। তাহলে এটা ছিল কি, দেখো আমাদের অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি। তাহলে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি আরো কিছু আছে, দেখো যেটা হচ্ছে কি বলা হয় দ্বৈত নাগরিক পদ্ধতি।
দ্বৈত নাগরিকতা। দেখতে পাচ্ছ তোমরা সবাই, একজন ব্যক্তি একই সঙ্গে দুইটি নাগরিকতা অর্জনকে বলা হচ্ছে কি দ্বৈত নাগরিকতা। তাহলে একজন ব্যক্তি একই সঙ্গে দুইটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে বলা হচ্ছে কি দ্বৈত নাগরিকতা। তাহলে সাধারণত একজন ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জনের কি সুযোগ পায়, তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হতে পারে। কি বলছে এখানে দেখো, যে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে নাগরিকতা কি দুইটি নাগরিকতার ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন হচ্ছে কি বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি কি অনুসরণ করে, বাংলাদেশ কি নাগরিকতা নির্ধারণে কি জন্মনীতি অনুসরণ করে। আর অন্যদিকে কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয় নীতি কি অনুসরণ করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মনীতি ও জন্মস্থান নীতি উভয় নীতি তারা কি অনুসরণ করে। তাহলে কাজে বাংলাদেশের পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সন্তান কি জন্মস্থান ও জন্মনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা কি লাভ করবে। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের কি নাগরিকতা অর্জন করবে। তাহলে এই ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার কি সৃষ্টি হবে, তবে পূর্ণবয়স্ক হলে তাকে যে কোনো একটি রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। তবে সে যদি পূর্ণবয়স্ক হয় তাহলে তাকে যে কোনো একটি দেশের অবশ্যই নাগরিক হতে হবে। তাহলে কি একটি রাষ্ট্রের অর্থাৎ যেমন বাংলাদেশের কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সে নাগরিক হতে হবে ইচ্ছা করবে। তাহলে কি এই গেল দেখো দ্বৈত নাগরিকতা। তাহলে দ্বৈত নাগরিকতাটা তোমরা কি খাতা কলমে লিখেছ? দ্বৈত নাগরিকতাটা কি, দ্বৈত নাগরিকতাটা কি এটা তোমরা অবশ্যই খাতা কলমে লিখে নাও। তাহলে একই ব্যক্তি একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে আবার বলছি দ্বৈত নাগরিকতা বলে। তাহলে আজকে তোমাদের আমি কি কি শিখালাম বলো, যে নাগরিক ও নাগরিকতাটা কি, নাগরিক কাকে বলে, নাগরিকতা কাকে বলে, আবার কি নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি, একটা হচ্ছে কি জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে কি অনুমোদন সূত্র নীতি। একটা জন্মসূত্র আর একটা হচ্ছে কি জন্ম স্থান নীতি। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জন্মসূত্র নীতিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি জন্মনীতি আর একটা হচ্ছে জন্ম স্থান নীতি। আর যেটা হচ্ছে কি দেখো অনুমোদন সূত্র, অনুমোদন সূত্রে আবার কিছু কি শর্ত আছে, যে শর্তগুলো সম্পর্কে আমরা জানলাম। আবার কি দ্বৈত নাগরিকতা সম্পর্কেও আমরা জানলাম, যে দ্বৈত নাগরিকতাটা কি বা অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিটা কি। আশা করি তোমাদের সবার দেখো সময় লেখা হয়েছে এবং ক্লাসটা সম্পর্কে তোমরা জানলে। আগামীতেও তোমাদের নাগরিকতার সম্পর্কে যে আরও ধারণাগুলো আছে সেগুলো সুস্পষ্ট আকারে দেওয়া হলো এবং বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসে তোমাদের দেওয়া হবে। এখন হচ্ছে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিই। দেখো বাড়ির কাজটা কি, বাড়ির কাজটা তোমরা খাতা কলমে উঠিয়ে নাও। নাগরিকতা অর্জনের উপায়গুলো বিশ্লেষণ করো। আগামী ক্লাসে তোমাদের এই কাজটা আমি নিব এবং তোমরা এটা প্রশ্নটা অবশ্যই তোমরা নিয়ে আলোচনা করবে, লিখবে এবং পড়বে। তো ঠিক আছে, সামনের ক্লাসে
আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকো, এই বলে আমি আমার ক্লাসটা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।